প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ে আপনাদেরকে স্বাগতম। যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। বৈচিত্র্যে ভরা বৈশাখ। সময়ের আবর্তনে বছর ঘুরে আসে বাংলার নতুন বছর। এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন। শহর কিংবা গ্রাম, সকল জায়গায় সবাই মেতে ওঠে বর্ষবরণ উৎসবে। আয়োজন করা হয় বৈশাখী মেলা। মেলাকে ঘিরে বসে আঞ্চলিক ও লোকগানের আসর, যাত্রাপালা, পুতুল নাচ। মেলায় আসে রং বেরঙের নকশা করা কত জিনিস আর নানা রকম খেলনা। মেলার একটি বিশেষ আকর্ষণ হলো নাগরদোলা। মেলায় পাওয়া যায় মুখরোচক অনেক খাবার, যেমন মুড়ি মুড়কি, খাজা গজা, চিনির তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি আকৃতির নানা রকমের মিষ্টি। বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটিকে সাজানো হয় বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে। কুলা, ডালা, মুখোশ, কাগজের ফুল, নানা রকম নকশা আলপনা করে পরিবেশন করা হয় গান, নাচ, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসো হে বৈশাখ এসো এসো, একটা সুন্দর একটি বৈশাখ নিয়ে রচিত গান। বৈশাখী, বিজু, বৈশু, সাংগ্রাইন, চাকরান, পুই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠানের ছবি। আমাদের বাঙালি সংস্কৃতি জুড়ে আলপনার রয়েছে বিশাল কদর। চালের গুঁড়োকে পানির সাথে মিশিয়ে বিভিন্ন ব্রত উপলক্ষে আলপনা আঁকার প্রচলন আমাদের দেশের দীর্ঘদিনের। তাছাড়া শখের হাঁড়ি, মাটির খেলনা সহ বিভিন্ন লোকসামগ্রীতে লোকশিল্পীদের সহজ সরল সাবলীল আলপনা আঁকার প্রচলন দেখা যায়। বিভিন্ন রকমের ফুল, লতা পাতা, মাছ, পাখি হলো এইসব আলপনার মূল বিষয়বস্তু। তাছাড়া নানা রকমের ফোঁটা আর রেখার ব্যবহারও দেখা যায় সেসব আলপনায়। বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পরীতি ক্রমশ হয়ে উঠেছে আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের সর্বত্রই লক্ষ্য করা যায় আলপনার বহুল ব্যবহার। এবার চলো আমরা আমাদের আশেপাশের আলপনার খুঁজে দেখি। আগের পাঠে আমরা বিভিন্ন রেখার সাহায্যে নকশা তৈরি করা শিখেছিলাম। এবার বিভিন্ন প্রাকৃতিক আকার, যেমন ফুল, লতা পাতা, মাছ, পাখি এবং নানা রকম জ্যামিতিক আকার, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি নিয়ে কী করে আলপনা আঁকা যায় তা জানব। বর্ষবরণে ব্যবহার করা নানা জিনিসে বা ক্ষেত্রে যে আলপনা ও নকশা খুঁজে পেলাম, তাকে আগের পাঠে দেখে আসা নকশার সাথে মিলিয়ে দেখি। কাজটি জোড়ায় বা দলে করতে পারি। নিজেদের দেখা আলপনাগুলো আমরা খসড়া আকারে এঁকে এবং তার সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য বন্ধু খাতায় লিখে রাখব। এবার খসড়াগুলো মিলিয়ে নিজের মতো করে একটা আলপনা বা নকশা আঁকার পালা। আলপনা বা নকশা আঁকার জন্য আমরা হাতের কাছে পাওয়া উপকরণকে প্রাধান্য দেব। তাছাড়া বিভিন্ন রঙের কাগজ কেটে ঝালর বানিয়েও আমরা নানা রকম নকশা তৈরি করতে পারি। তাহলে আমরা এগুলো কাগজ কেটে আমরা নকশাগুলো তৈরি করতে পারি। আলপনার নকশা সৃষ্টি করতে করতে আমরা জানব বাংলার আরেকটি ঐতিহ্যবাহী লোকশিল্পের কথা, আর তা হলো পুতুল নাচ। বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটা বিষয়কে উপস্থাপন করানোটাই হলো পুতুল নাচ। ধাতু, কাপড়, ঘাস, শোলা, কাগজ, পাথর, মাটি, কাঠসহ কত বিচিত্র জিনিস দিয়ে তৈরি করা হয় পুতুলগুলো। চরিত্র অনুযায়ী রং বেরঙের সাজে তৈরি করে তাকে হাতের সাহায্যে নাচানো হয়। সাথে সাথে পুতুল নাচে শিল্পীরা বিভিন্ন রকমের গলার স্বর করে চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলে। আবার কোনো কোনো পুতুল নাচে মানুষ নিজে পুতুল সেজে নাচ করে। পুতুল নাচ
সের একটা মঞ্চ। স্বরের কথা যখন আমরা আবার আসলো, তাহলে চলো এবার আমরা একটা গান করি এবং গানটির স্বরগুলোকে চিনি। গানটির সাথে যদি আমরা ইচ্ছে মতো পুতুল নাচের ভঙ্গি করে গানের ভাবটাকে ফুটিয়ে তুলি, কেমন হবে বলো তো? সাতে সাঁতার কাটি মোরা সুরে, রেতে রেখা টেনে যাই বহুদূরে, গাতে গান করি এসো গলা খুলে, মাতে মান্য করি গুরুজনে, পাতে পাঠশালা যাই খুশি মনে, ধাতে ধৈর্য ধরি বিপদে, নিতে নৃত্য শিখি পারি যত। এভাবে আমরা গানটি গাইব। গানের এখানে স্বরগুলো দেওয়া আছে, গানের সুরের নকশাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। ছবিতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দেখছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাওয়ার পর 1915 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে প্রতিষ্ঠিত করেছিলেন বিচিত্রা স্টুডিও। বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকার চর্চা করতে পারে, তা ছিল বিচিত্রা স্টুডিও এর প্রধান উদ্দেশ্য। কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় বিচিত্রা স্টুডিও। তাতে ভীষণ কষ্ট পেয়ে কবি নিজের কন্যা মীরা দেবীকে লিখেছেন, আশা করেছিলাম বিচিত্রা থেকে আমাদের দেশের চিত্রকলার একটা ধারা প্রবাহিত হয়ে সমস্ত দেশের চিত্তকে অভিষিক্ত করবে, কিন্তু এর জন্য কেউ যে নিজেকে সত্যভাবে নিবেদন করতে পারলে না। আমার যেটুকু সাধ্য ছিল আমি প্রস্তুত ছিলাম, কিন্তু কোথাও প্রাণ জাগলো না। চিত্রবিদ্যার আমার বিদ্যা নয়, যদি তা হতো তাহলে একবার দেখাতুম আমি কি করতে পারতাম। কবি তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে 1919 সালে 13 জুলাই পাকিস্তানের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কলা ভবন। চারু কারু নৃত্য সঙ্গীত সহ শিল্পের বিভিন্ন শাখার সমন্বয় সৃষ্টি হয় কলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু ছবি। 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব, সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপর এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিভ প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে। সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল, বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম, গণিত, বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পাঠে আমরা যা শিখেছি, এই পাঠে আমি প্রথমে শিখেছি কীভাবে বর্ষবরণ করতে হয়। বর্ষবরণ নিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার গানটি থেকে আমি পুরনো দুঃখ বেদনাকে পেছনে ফেলে নতুনকে বরণ করার উদ্যমে এগিয়ে যেতে শিখেছি। কিভাবে আলপনা আঁকতে হয় তা জেনেছি ও বিভিন্ন অনুষ্ঠানে আমি আলপনা এঁকেছি। নকশাগুলো দিয়ে বন্ধু খাতায় ডিজাইন করেছি। এছাড়া বিভিন্ন ধরনের রঙিন কাগজ কেটে ঝালর তৈরি করেছি। বিভিন্ন ধরনের পুতুল তৈরি করতে শিখেছি। এই পুতুলগুলো কিভাবে নাচাতে হয় সেই অভিজ্ঞতা অর্জন করেছি। পুতুল নাচের সাথে সম্পর্কিত হওয়ায় সপ্ত স্বর অর্থাৎ সারেগামা পাদা নি সম্পর্কে চর্চা করেছি ও জ্ঞান চর্চা করেছি। কবিগুরুর জীবন আদর্শে উদ্বুদ্ধ হতে শিখেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।